নমস্কার, আমি মধুমিতা। আমার ইউটিউব চ্যানেল সংস্কৃত শিক্ষায় সকল বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হতে চলেছে সংস্কৃত স্বরবর্ণের উপর। এর আগের দিন আমরা স্বরবর্ণ কোথা থেকে এসছে বা কিভাবে সৃষ্টি হয়েছে এর আগের ভিডিওটি আমরা দেখেছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে স্বরবর্ণ কিভাবে মানে বাংলা বর্ণগুলোর সঙ্গে সংস্কৃত বর্ণগুলো সম্পূর্ণ আলাদা। তো সেই লেখাটা কিভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা এই দেবনাগরী অক্ষরগুলোকে লিখতে পারি। আগে বলে রাখি, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখে নেওয়া যাক কিভাবে আমরা আজকে স্বরবর্ণগুলো লিখি, এবং একবার দেখলে আমার মনে হয় যে তোমাদের খুব ভালো করে মনে থাকবে। তো তার আগে বলে রাখি যে স্বরবর্ণ কাকে বলে। আমরা সবাই জানি স্বরবর্ণ কাকে বলে। সংস্কৃতে একটা ছোট্ট ওয়ার্ড রয়েছে যেটা হচ্ছে স্বয়ং রাজন্তে। স্বয়ং রাজন্তে অর্থাৎ যে সকল বর্ণগুলো নিজে থেকেই উচ্চারিত হয়, অন্য কোনো বর্ণের কোনো রকম সাহায্য না নিয়ে নিজেরাই উচ্চারিত হয়, তাদেরকে বলা হয় স্বরবর্ণ। সংস্কৃতে স্বরবর্ণের সংখ্যা হচ্ছে মোট 13টি। আমরা যদি এই স্বরবর্ণগুলোকে লিখতে শিখে যাই তাহলে কিন্তু আমাদের আরেকটি সুবিধা রয়েছে। একটি সুবিধা হচ্ছে আমরা সংস্কৃত যে ভাষা যে গল্প বা কোনো শ্লোক যাই কিছু হোক না কেন আমরা খুব ভালোভাবে পড়তে পারবো, এবং তার সঙ্গে আমরা কিন্তু হিন্দির যে অক্ষরগুলো ওগুলোও আমরা দেখেছি যে পুরো সংস্কৃতের মতনই, অর্থাৎ হিন্দিটাকেও আমরা লিখতে পারবো বা লেখা থাকলে পড়তে পারবো। আর হিন্দি তো আমরা সবাই জানি, কার্টুন দেখে হোক বা সিরিয়াল দেখে হোক বা সিনেমা দেখে হোক, হিন্দি ভাষাটা আমরা সবাই জানি, এবং তার উচ্চারণ সম্পূর্ণ আলাদা এবং আমাদের সংস্কৃতের উচ্চারণ সম্পূর্ণ আলাদা। উচ্চারণ দুটো ভিন্ন কিন্তু লেখাটা এক। তো কথা না বাড়িয়ে আর আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই, কিভাবে সহজভাবে দেবনাগরী অক্ষরগুলোকে আমরা লিখতে পারি। তো দেখো, প্রথমে লিখবো আমরা অ। আচ্ছা, অ লিখতে গেলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা এরকম ভাবে অনেকেই 4 লিখি, ঠিক আছে? তো এই 4টা লিখবো। লেখার পরে এই এবং এর কোণ থেকে আমরা একটা পা করব, তার সঙ্গে এখান থেকে দুটো পা, হয়ে গেল অ। এই যে অটা লিখলাম, এই অটা আমরা আবার লিখব। দেখো, এই 4 করলাম, এই আর এখান থেকে একটা পা দিলাম, এখান থেকে দুটো পা, এবং বাংলায় যেমন আয়ের একটা এক্সট্রা দাগ হয়, অয়ের পাশে একটা দাগ দিলে আ হয়, দেবনাগরীতেও সেম জিনিস, অয়ের পাশে আর একটা এক্সট্রা দাগ দিলে আ হয়ে যাবে। এরপর আসছি হস্যই। মাত্রা দিলাম, এখান থেকে একটা ছোট্ট দাগ দেব। দেওয়ার পরে এবিসিডি লিখতে গেলে যে আমরা এস যেটা আমরা জানি, সেই এসটা লিখব, হয়ে গেল হস্যই। আবার এই জিনিসটা আরেকবার লিখব, ছোট্ট দাগ দিলাম, এখান থেকে এস লিখলাম, এর মাথায় একটা আঁকড়ি দিলাম, এটা হয়ে গেল দীর্ঘই। অ আ হস্যই দীর্ঘই। এবার দেখো হস্য। হস্য কেমন ভাবে লিখবো? আমরা ও লিখি, বাংলায় যে অওয়া লিখি তার ও লিখি, তো ওটা একটা শূন্য দিই, এখানে কেবলমাত্র শূন্যটা দেব না। সেম ভাবে দীর্ঘটাও লিখব,
এখান থেকে একটা আঁকড়ি করব। এবার দেখো রি, রি কিভাবে লিখবো? আমরা কে লিখি, এইভাবে কে লিখি, তাই তো? এই কেটা উল্টো দিকে লিখব, লিখে এর পিঠ থেকে একটা আঁকড়ি দিয়ে দেব, এটা হয়ে যাবে রি। এবার দেখো আবার একটা রি লিখবো, মানে এটা শুধু রি, এটা হচ্ছে ডাবল রি। লি, ল লিখি, ক খ লিখতে গেলে আমরা ল লিখে থাকি, কেবলমাত্র লয়ের এই ফার্স্ট পার্টটা এটা একটু বড় করে দেব। দিয়ে এর এখানে একটা শূন্য ছাড়া সি দেব, এটা হয়ে গেল লি। এ, সোজা মাত্রা টানলাম, সোজা দাগ নামালাম, এখান থেকে একটা দাগ এরম রেখে এলো, আবার এখান থেকে একটা সোজা দাগ দেব, দিয়ে এই, এটা হয়ে গেল এ। এবার আসছি ওই, এই যেটা লিখেছি এটা এখানে আবার লিখবো, এরকম একটা আঁকড়ি করলাম, এটা হয়ে গেল ওই। ও, এই যে আটা লিখেছি, ফোর লিখে যে আ লিখেছি, সেই আটা লিখব, লিখে মাথায় একটা আঁকড়ি দেব, এটা হয়ে গেল ও। আবার এই যে ওটা লিখলাম, এই ওটা ফোর লিখে আবার লিখব, লিখে আবার এখানে দুটো আঁকড়ি দেব। আচ্ছা, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আবার একটু ভালো করে লিখে দিচ্ছি, এই দিয়ে এ দিয়ে এই, এটা হয়ে গেল ও। অ আ ই ই উ উ রি রি লি এ ওই ও ও, এই দুটো মিলে একটা। অর্থাৎ তাহলে আমাদের যে 13টা স্বরবর্ণ সংস্কৃতে, সেই কটা এখানে খুব সহজভাবে লিখে দেখানো হলো। এবার বলবো যে স্বরবর্ণকে আমরা 3 ভাগে ভাগ করি, কোনো বইয়ে আছে 2 ভাগে, আবার কোথাও আছে 3 ভাগে। তো যাই হোক, আমরা 3টে রূপই জেনে রাখি, একটা হচ্ছে হর্ষস্বর, একটা হচ্ছে দীর্ঘস্বর এবং আরেকটি হচ্ছে প্লুতস্বর। হর্ষস্বর কাকে বলে? না, যে সমস্ত স্বরবর্ণগুলি উচ্চারণ করতে কম সময় লাগে, অর্থাৎ হর্ষ শব্দের অর্থ হচ্ছে ছোট, যে সমস্ত স্বরবর্ণগুলো উচ্চারণ করতে কম সময় লাগে তাদের বলা হয় হর্ষস্বর, যেমন অ, ই, উ, রি। ঠিক আছে, এরপর দেখো দীর্ঘস্বর। দীর্ঘস্বর কাকে বলবো? দীর্ঘ মানে বেশি, যে সমস্ত স্বরবর্ণগুলি উচ্চারণ করতে বেশি সময় লাগে তাদেরকে বলা হয় দীর্ঘস্বর, যেমন আ, ই মানে দীর্ঘই, দীর্ঘ, রে ডাবল রে, এ ওই ও ও। পর আসছি প্লুতস্বর। প্লুতস্বর বলতে কি বলছে? না, প্লুতস্বর হচ্ছে যখন আমরা খুব টেনে কথা বলি, হ্যাঁ, সেটা গানের সময় হোক বা কান্নার সময় হোক, হ্যাঁ, এই সমস্ত যে সময় আমরা যে হর্ষস্বর এবং দীর্ঘস্বর এই দুটিকেই যদি টেনে ব্যবহার করি তাহলে সেটাকে বলা হচ্ছে প্লুতস্বর। প্লুতস্বর বলতে কি? না, যেমন কান্নার সময় ও বাবা গো, গো ও আসছে, হ্যাঁ, তো এই ওটা হচ্ছে প্লুতস্বর। তাহলে এটা আবার দীর্ঘস্বরও একাধারে। সেই রকম ওরে তোরা আজ যাস নে, নে এ,
এটাকেও আমরা প্লুত স্বর হিসাবে ব্যবহার করব। মানে প্লুত স্বরটা হচ্ছে হর্ষস্বরও হতে পারে এবং দীর্ঘস্বরও হতে পারে। দীর্ঘস্বরের থেকে আরো বেশি সময় ধরে প্লুত স্বরটা হবে, সেটাই হচ্ছে প্লুত স্বর। তো আজকে আমাদের এই যে স্বরবর্ণ ছিল, যেটা খুব সহজভাবে লেখার যে পদ্ধতিটা, সেটার সঙ্গে আমি তোমাদের স্বরবর্ণের পুরো ডিটেলসটা বলে দিলাম। আশা করছি অসুবিধা হবে না। আর আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। নমস্কার।